আমি এইটাই শেষ করি। একজন দলীয় প্রধানের সাথে আলোচনা করেই তারপরে কেন প্রধান উপদেষ্টা এটা করলেন, তো সেইটা তো আসলে মানে আমার কাছে মনে হয় বলটা হচ্ছে প্রধান উপদেষ্টার কোর্টে যে কেন তিনি এটা করলেন। কিন্তু আমার কাছে এর আগেও কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে নানা দফায় দলগুলোর সাথে আলোচনা করা হয়েছে। এখন তারপরে প্রধান উপদেষ্টা এটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটি ফেভারেবল টাইমে তিনি নির্বাচনটি করবেন। তিনি এপ্রিলে একটি ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়ার পরে আমরা দেখলাম যে এপ্রিলে নির্বাচনের নানা রকম জলবায়ুগত এবং প্রাকৃতিক নানা রকম অসুবিধা রয়েছে, সেটা নিয়ে নাগরিক সমাজের মধ্যে আলোচনা হয়েছে। নাগরিক কোয়ালিশন নামে একটি জোট রয়েছে, তারাও কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন এগিয়ে নিয়ে আসার দাবি তোলা হচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু বিএনপি দাবি ছিল ডিসেম্বর, অর্থাৎ আমরা দেখেছি যে দুই পক্ষ থেকে একটি উইন উইন সিচুয়েশন করার মাধ্যমে হচ্ছে আমার ফেব্রুয়ারিতে এই তারিখটি নির্ধারিত করা। আমার কাছে কিন্তু মনে হয়েছে যে পুরোটাই আসলে বিএনপি ডিসেম্বর দাবি করা, সরকার প্রধানের এপ্রিল বলা, তারপর আবার ফেব্রুয়ারিতে আসা এবং এক ধরনের একটা ছদ্ম প্রতিযোগিতামূলক অবস্থানে থাকা। আমার কাছে মনে হয়েছে যে সরকারের মধ্যে যে বিএনপির প্রভাব অনেক বেশি এবং এটা যে একটা লেভেল প্লেইং ফিল্ড না, এইটাকে আড়াল করার একটা চেষ্টা করা হচ্ছে। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি। আমি মনে করি যে সরকারের সাথে একটা না, কারণ এই মিটিং এর আগে পর্যন্ত কিন্তু বাংলাদেশে অন্যরকম কথা প্রচলিত ছিল। আমি জানি না যে আপনি খেয়াল করেছেন কিনা, অবশ্যই করেছেন, আপনি একজন প্রথিতযশা সাংবাদিক, আপনার জানার কথা। সেটা হচ্ছে যে বিএনপির কথা হচ্ছে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার শুনছেন না, বা জামাত ইসলামী বা অন্যান্য দলের সাথে বা এনসিপির সাথেই তাদের বেশি যোগাযোগ। হঠাৎ করে এই মিটিং এর পরেই যখন বিএনপির পুরোপুরি দাবিটাও মানলো না, কিন্তু বিএনপি এক ধরনের ছাড় দেওয়ার মাধ্যমে 2 মাস পরে, এবং আমরা দেখি অন্তর্বর্তী সরকারের প্রধানও তার যে টাইমলাইন সেখান থেকে একটা মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসা হলো। কিন্তু তখন আমরা দেখি এই আলোচনাটা লেভেল প্লেইং ফিল্ডের আলোচনাটা শুরু হলো। অর্থাৎ এইটা আমার কাছে মনে হয় না যে কখনোই বিএনপি কোনো অতিরিক্ত সুবিধা পাচ্ছে। আরেকটা যে জিনিসটা আপনি বলছেন, যেটা অনেকেই বলার চেষ্টা করে যে সরকারের মধ্যে প্রচুর পরিমাণে বিএনপির লোক আছে, তাই না? এই কথাটা বলার চেষ্টা করে। কিন্তু দেখেন বিএনপির হাতে তো ক্ষমতা নাই, বিএনপি গভর্নমেন্ট ফর্ম করেনি, কিন্তু বিএনপির জন্য অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। আমরা বিএনপিকে ব্লেম করছি নানা কাজের জন্য, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে বিএনপি একটি রাজনৈতিক দল, বিএনপি একটি সরকার না। কিন্তু সরকারের মতো এক্সপেকটেশন আমরা বিএনপির কাছে আশা করছি, কিন্তু সরকারে যাওয়ার জন্য বা একটি সুষ্ঠু নির্বাচন করে কোনো একটি দল ক্ষমতায় যাবে সেটির প্রক্রিয়া এতদিন অভাব ছিল। কিন্তু আমরা দেখি যে লন্ডন বৈঠকের পরে আমরা দেখি যে এখানে আপনি লন্ডন বৈঠকের পরের কথা বলতেছেন, ডক্টর পারভেজ নিশ্চয়ই আপনি আরো বলবেন। আমি শুধু কয়েকটা জিনিস মোটা দাগে আপনার আমি স্মরণ করায় দেই। সেটা হচ্ছে যে বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়েছে বাংলাদেশের সরকার গঠনের আগে। সেই অ্যাটর্নি জেনারেল সাবেক মানে উনি বিএনপিতে একজন মানে পদস্থ রাজনীতিবিদ ছিলেন। আমরা সরকারে এখন যারা মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন এবং এই সরকার আসার আগে তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছেন। 2 নাম্বার, আমি যদি বলি যে বাংলাদেশে যতজন সরকারি কর্মকর্তা রয়েছেন এই মুহূর্তে, তাদের মধ্যে বেশিরভাগই নিজেদেরকে বিএনপি বলে পরিচয় দেন এবং বিএনপি ক্ষমতায় আসলে কি হবে সেই ব্যাপারে এখনই এটা ছক কষে। দেখুন খালেদ ভাই, বিএনপি হিসেবে কেউ যদি নিজেকে পরিচয় দেয়, এটা তো বিএনপি আসলে লাভজনক না হলে দিত না, প্রতিরোধ করতে পারবে না। লাভজনক না হলে সবাই যদি এটা প্রেডিকশন করতে চায় যে জনগণের ভোটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপির সাথে তারা লিনিং হতে চায়, বিএনপি করতে চায়, এখানে তো বিএনপি বলতে পারে না যে হচ্ছে প্রত্যেকটা অফিসারকে ধরে যে আমরা বিএনপি করছো কেন, তাই না? এটা তো অযৌক্তিক এবং ইরেশনাল আমার কাছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি আসবো আবার আপনার কাছে। তবে আমার কাছে মনে হয় যে ডিফেক্টো বিএনপি ক্ষমতায়, আমি আইন আদালত এবং বিচারের জায়গায় আসতেছিলাম যে সময় এই সরকার ক্ষমতায় আসছে, বিএনপি নেতাদের মামলাগুলি, বিশেষ করে বেগম খালেদা জিয়ার মামলাটি সেই দিনই তুলে নেওয়া হয়েছে। তারেক রহমান সাহেব সবগুলি মামলায় ইন অ্যাবসেন্সিয়া মুক্তি পেয়েছে। সেটা কি শুধু বিএনপির মামলায় তুলে দেওয়া হয়েছে নাকি প্রো ডেমোক্রেসি বা গণতান্ত্রিক আন্দোলনের যত কর্মীরা ছিলেন, যত নেতারা ছিলেন, তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেগুলো একে একে তুলে সবগুলো না, বিএনপির মধ্যে তৃণমূল লেভেলের অনেকেই হচ্ছে এখনো মামলা তোলা হয়নি বা আস্তে আস্তে প্রক্রিয়াগতভাবে তুলছে। বিএনপির মধ্যে তো বেশি হবেই খালেদ ভাই।
কারণ বিএনপি তো সবচাইতে বেশি মামলা দায়ের হয়েছে বিএনপি বিরুদ্ধে, অর্থাৎ বিএনপিরই তো সবচেয়ে বেশি মামলা না, তুলে যাই ধরা হোক, হবে। মানে এই মামলাগুলি কিন্তু সংখ্যাগত ট্রায়াল করে ভাবে তো সেটাই হওয়ার কথা। ট্রায়াল করে প্রসেস মতো উঠে নাই। আমি জনাব তারেক রহমানটাই বলি, ইন অ্যাবসেন্সিয়া ও গত আদালতে তার সুবিচার পান নাই বলে ইন অ্যাবসেন্সিয়া এই আদালত তাকে মানে খালাস করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। তার আদালত বিচার প্রক্রিয়া বিষয়ক আমি মন্তব্য করতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয় যে এর আগে যে মামলাগুলো করা হয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, এবং আমার কাছে মনে হয় সেই মেরিট দেখেই হচ্ছে আদালত সিদ্ধান্ত নিয়েছে। সেটা প্রসিডিউরাল ভাবেও করা যেত। যাই হোক, হাওয়ার আসছি আমি আপনার কাছে। আমি জনাব নুরুল হক নূর আপনার কাছে যেতে চাই। আপনাকে আমরা সম্প্রতি পটুয়াখালী 3 আসনে রাজনৈতিক কর্মসূচি চালাতে গিয়ে স্থানীয় বিএনপির বাধার মুখে আপনি পড়েছেন। বাধার মুখে পড়ার পরে আপনার সাথে কথোপকথন আইন শৃঙ্খলা বাহিনীর, সেটা আমরা দেখেছি। সেটার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধের ক্ষেত্রে আপনাকে আমরা এক ধরনের এই শব্দটা আমি একটা ড্যাশ রাখলাম, ওই শব্দটা আপনি একটু বসায় নিয়েন। ওইটার মধ্যে থেকে আপনি তাদেরকে মানে তাদেরকে বুঝাতে চেয়েছেন যে আপনি যেইভাবে বলবেন সেইভাবেই তাদের চলতে হবে। মানে এক পর্যায়ে আমরা অসহায় দেখতেছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির, যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনরে। মানে এইরকমটা কেন আসলে? বিএনপির উপরে আপনি দায় দিয়েছেন, বিএনপির লোকজনের সাথে বা বিরুদ্ধে আপনি কথা বলেছেন, এবং আপনার মতো করে আপনি এটা পরিচালিত করতে চেয়েছেন, সেটা কেন? মানে ইজ ইট লাইক জনাব নুরুল হক নূর? না, এখানে আমার মনে হয় যে প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, সামিম ভাইকে, দর্শকদেরকে শুভেচ্ছা, যে আপনি হয়তো পুরো ঘটনাটা জানেন নাই। যেটা হচ্ছিল, আমি আমার বিশেষ করে এখানে পুরনো ঘটনা একটু টানতে হবে। বিএনপি তার মিত্রদের মধ্যে 6 জন জাতীয় নেতার এলাকায় চিঠি দিয়েছে বিএনপির, স্থানীয় বিএনপিকে, তাদের এলাকায় তাদেরকে সহযোগিতা করার জন্য, যদি এটা অফিসিয়ালি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সাথে হয় নাই। তো আমি লক্ষ্য করেছি যে সেই চিঠি দেওয়ার পর থেকেই, বিশেষ করে গত বছর এই 5ই আগস্টের পরে সেপ্টেম্বরে যখন আমি এলাকায় যাই, প্রথমে আমার জেলায় একটা প্রোগ্রাম ছিল সম্ভবত সেপ্টেম্বরের শুরুতে, সেই সমাবেশে আসার পথেই আমার লোকজনের গাড়ি ভাঙচুর করে সেখানকার বিএনপির আপনার স্থানীয়ভাবে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি জনাব হাসান মামুন সেই গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু করেছেন। রোজার ঈদে যখন আমি 10 মিনিট আমার আসন 2টা উপজেলা নিয়ে গঠিত গলাচিপা 10 মিনিট একটা ফুটবল খেলায় আমি অতিথি হিসেবে গিয়েছিলাম, সেই খেলার মঞ্চ আগের রাতে ভেঙে দিয়েছেন। আমি সেটি বিএনপির স্থায়ী কমিটির 2 জন হওয়ার পরেই আমার বেশ কয়েকজন লোকজনকে আমি স্পটে থাকা অবস্থায় হামলা করেছে, এবং সেদিন যে আপনারা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন, আমি গিয়েছিলাম বিএনপিরই সাবেক এক নেতা, তিনি মৃত্যুবরণ করেছেন, শেষে আমার সাথে কাজ করেছেন। তো তার একটা স্মরণ সভায়, সেই স্মরণ সভা থেকে ফেরার পথে সেখানে প্রায় আপনার 3 কিলোমিটার রাস্তায় মাঝখানে কিছু বাজার আছে, বাজারে জনাব হাসান মামুনের সমর্থিত লোকেরা রাস্তায় গাছ ফেলে রামদা, বগি, চাপাতি, অস্ত্র সহ অবস্থান নিয়েছেন, যে তারা এখানে গেলে আমাকে হত্যা করবেন বা আমার লোকজনের উপরে অ্যাটাক চালাবেন। তখন আমি সেটি পুলিশকে জানাই, পুলিশ আসে, প্রথমে এসপি পুলিশ পাঠায়, 2 গাড়ি পুলিশ পাঠায়, পুলিশ এসে হয়তো তারা রিপোর্ট করে এবং আমাকেও জানায় যে ভাই এখানে হাসান মামুনের যে লোকজন, তাদের যে প্রস্তুতি, আমরা কিছু করতে পারবো না, আপনি উপরে কথা বলেন। তার মানে উপরে কথা হলো, ওসি বলছেন, বুঝছি, তাহলে কি করতে হবে। আমি তখন পটুয়াখালীর সেনাবাহিনীর দায়িত্বে তাদেরকে জানালাম। তারাও 4 গাড়ি আসছে, পুলিশ 2 গাড়ি, সেনাবাহিনীর 4 গাড়ি, 6 গাড়ি আসার পরেও তারা আমার সাথে পার্সোনালি আলাপ করতেছিল, বলছে ভাই তাদের যে প্রস্তুতি, এখানে তারা রাস্তার পাশে ইট নিয়ে অবস্থান করছে, তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র, আমরা এখানে কতজন লোক, আমরা এই আপনাকে এখান থেকে এই পথ দিয়ে নিয়ে যেতে পারবো না, আপনি বরঞ্চ অন্য পথ দিয়ে চলে যান। আমি বলছি কোথায় যাবো? তারা বলছে আপনি উপজেলা শহরে যাবেন না, আপনি জেলা শহরে যান। বলছে আমার বাড়ি উপজেলায়, আমি কেন উপজেলায় যাব? এই জায়গাটুকু আমি কেন জেলাতে যাব? এই জায়গাটুকু আমি যাই নাই, আমি এই জায়গাটুকু দেখতেছিলাম নূর। আমি কিন্তু ঘটনা, আমি সেটা বলছি, আমি শেষ করছি, আমি যেটা বলবো, জি বল। হ্যাঁ, আমি বলছি যে শুনেন, যখন রাত্র আপনার 2:15 বাজে, 2:15 রাত্র, তখন পর্যন্ত তারা আমাকে বিকল্প পথে পাঠাতেছে। আমি বলছি কেন? আপনারা এই আর্মি আসছেন, পুলিশ আসছেন, নির্বাচন হয় নাই, এখনই যদি এইভাবে পরিস্থিতি হয়, আপনাদেরকে জিম্মি করে, আপনারা যদি বিএনপির অনেক গ্রুপ আছে, এখানে বিএনপি একটা বড় দল, সাবেক এমপির গ্রুপ আছে, অন্য আরো নেতা আছে, এখানে একটা গ্রুপের লোককে যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন, আমি একটা জাতীয় নেতা, একটা দলের সভাপতি, এখানে বিএনপিও তার নেতা কর্মীদেরকে অফিসিয়ালি চিঠি দিয়ে আমাকে সহযোগিতা করতে বলেছে, সেখানে বিএনপির একটা ছোট্ট গ্রুপ, তাদেরকে আপনারা এই নিবৃত্ত করতে পারবেন না, তাহলে আপনাদের নিরাপত্তার দরকার নাই, আমি বাসি মরি, আমি আমার মতো যাই। যেই কারণে তখন আমি ওনাদের সাথে কথা বলে আমি আমার মতো রওনা দিয়েছিলাম। তো যাই হোক, মাঝপথে আবার আমাকে প্রশাসনের কর্মকর্তারা ফোন দিয়েছে, ভাই
আপনি চাইেন না আপনার নিরাপত্তা আগে আপনার কিছু হয়ে গেলে সেটা পরে আপনি তখন আমি একটু ক্ষান্ত দিয়েছিলাম। আমি একটু ছোট করে বলি নূর, এটা তো আপনি জাতীয় নেতা, আপনি একটা জায়গায় যাইতে চাইতেছেন, আপনি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সাহায্য চাইছেন, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সাহায্য ওরা এসে দেখছে যে অনেকগুলি এখানে লোক সমাগম আছে এবং তারা যদি আপনাকে সেখানে এসকর্ট করে নিয়ে যাইতে হইতো বা তারা আপনার সঙ্গে যাইতে হইতো, তাহলে হয়তো অনেক হানাহানি হতাহতের ঘটনা ঘটতে পারতো। সেইটা এড়ানোর জন্য তারা আপনাকে খুবই বিনীতভাবে অনুরোধ করছে যে আপনি ঘুরে এই রুটটা আপনি এই মুহূর্তে ব্যবহার করেন না। এইটা আপনি তখন আমাকে জেলা উপজেলা শহর থেকে ছেড়ে জেলা যেতে বলছে, উপজেলা থেকে ওই পথটা ব্যবহার করতে না বলছে, ওই পথটা আমি কেন পালিয়ে যাব? ওই পথটা ব্যবহার করতে আমার উপজেলা শহর থেকে আমি পালিয়ে জেলায় যাব? আপনার কাছে কি মনে হয়, আপনি আর্মি পুলিশের কাছে, জনাব নূর, আপনি কি আর্মি বা পুলিশের কাছে এই দাবি জানাতে চাইছিলেন যে আপনি ওইখান দিয়েই যাবেন এবং দরকার হলে 10টা 20টা 50টা গুলি করে মেরে তারপরেও যাবেন, মানে এই গত সরকার আমলে হাসিনা সরকার যা করেছে? না, এখানে তো মারামারির তো কোনো কেস হয় না। ওনারা যদি জাস্ট সিম্পল ভাবে যদি ওদের সাথে কথা বলে বলতো যে এখানে তারা যাবে, আপনারা এখানে পথটা ছেড়ে দেন, কারণ আমার তো রোধ করার তাদের অধিকার নাই। তো একজন আপনি সন্ত্রাসীর কাছে পরাজয় বরণ করবেন, তারা আপনার রাস্তাঘাট অবরোধ করে কেন? আমি কি কাউকে মার্ডার করেছি? আমি কি সেখানে চাঁদাবাজি করতে গেছি? আমি একটা রাজনৈতিক কর্মসূচিতে গেছি, সেখানে কেন তারা আমাকে অবরোধ করবে? এটাই তো তাদের অপরাধ। আপনার কাছে কি মনে হয়েছে তারা কেন কথা বলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন নাই? এখানে আমি যতদূর জানতে পেরেছি তারা বলেছে ডিসি সাহেবের অনুমতি নাই। যেটা আমি বলছিলাম, এখানে জনাব হাসান মামুন ছাত্র দলের নেতা ছিলেন, ডিসি হচ্ছে তার কর্মী ছিলেন বোধহয়, এবং জনাব হাসান মামুনের ওয়াইফ একজন ডিসি, তিনি বগুড়াতে বর্তমানে ডিসি আছেন। তো তাদের কলিগ, সেই সুবাদে ডিসি সাহেব, আমি এর আগেও গত ঈদের সময় আমি এটা এই কমিটির সাথে কাজ করে তাদেরকে অভিযোগ করেছিলাম। আমি সার্কিট হাউসে ছিলাম, আমি একটু বলি, আমি সার্কিট হাউসে ছিলাম, আমার রুমের কথোপকথন গোপনে ভিডিও করে ডিসি হাসান মামুনের কাছে পাঠিয়েছি। ডিসি সাহেব অনুমতি না দেওয়ায় পুলিশ ওখান থেকে আমাকে, তারা উপজেলা শহর থেকে ছেড়ে আমাকে জেলা শহরে চলে যেতে বলছে, যে এলাকায় তখন একটা বার্তা ছড়াবে যে বিপিনুর পালিয়ে গিয়েছে বা হাসান মামুনের কর্মীদের তোপের মুখে এলাকায় থাকতে পারেনি। আমি এটা তো করতে পারি না, আমার একটা ব্যক্তিত্ব রাজনৈতিক অবস্থান আছে না। রাইট, এটা তো ভয়ঙ্কর অভিযোগ। মানে আপনি কি মনে করেন যে একজন মানে বর্তমানে যিনি চেয়ারে বসে আছেন, কর্মরত জেলা প্রশাসক আপনাকে সার্কিট হাউসের রুমে আপনার অজান্তে ভিডিও করে সেটি আবার আরেকজন রাজনীতিবিদের কাছে দিয়েছেন, এই অভিযোগ আপনি করছেন, তো ভয়াবহ অভিযোগ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এখনো মনে করেন যে রেজওয়ানা পা, আপনি আসিফ নজরুল স্যার, উপদেষ্টা আসিফ নজরুল, রেজওয়ানা, সালেউদ্দিন সাহেব, 3 উপদেষ্টা, জনপ্রশাসন মোখলেস সাহেবকে আমি গত ঈদে, ক্যাবিনেট সেক্রেটারিকে, সবাইকে আমি অবহিত করেছি বিষয়টি। এবং এই ডিসির মূলত আশকারাতেই তারা আমাকে এলাকায় একটা অপদস্থ করতে চেয়েছে, রাজনৈতিকভাবে আমাকে পরাজিত করতে চেয়েছে, মানুষের কাছে ছোট করতে চেয়েছে, এবং এর সাথে ডিসির একটা ইনভলভমেন্ট আছে। যেই কারণে তখন আমি প্রশাসনের আরো উপরে কথা বলেছি যে আমাকে যেন এইখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়। আমি কেন আমার উপজেলা শহর ছেড়ে আমি জেলা? আমি বুঝতে পারছি। তার মানে কি এই যে এই পাওয়ার গেমটা চলতেছে, আপনি কি মনে করেন যে হাসান মামুন সাহেব যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন, উনি কি বিএনপির হয়ে পাওয়ার প্র্যাকটিস করছেন, নাকি উনার নিজস্ব যোগাযোগের মাধ্যমে? উনার স্ত্রীর কথা বললেন, অন্য যোগাযোগের কথা বললেন, এটা কি বিএনপির কে আপনি কি এখন যেহেতু ধরেন, এটা আপনি জানেন, বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলোতে পদে থাকলে নেতার পিছিয়ে মৌমাছির চাকের মতো লোক থাকে, পদে না থাকলে 5 জন লোক তার পিছনে হাঁটে না। তো তিনি যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সেই সুবাদে তিনি মনোনয়ন চান, এলাকায় একটা গ্রুপ তার পক্ষে আছে, তো স্বাভাবিকভাবে তিনি তার রাজনৈতিক পদবি ব্যবহার করে। এবং আমি আপনাকে এইটুকু বলি, এই ঘটনা ঘটবে এটা আমি যখন জানতে পারি, আমি দুপুরবেলা, আমি আপনার এখানে নাম না বললাম, বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে জানিয়েছিলাম যে এলাকায় এই পরিস্থিতি ঘটবে এবং হতাহতের পরিস্থিতি ঘটতে পারে, কাজে আপনারা তাকে থামান। আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারবো না, আওয়ামী লীগ আমলেও তো আমাকে এইভাবে বাধা দেয়নি। এমনকি ওই দিন সন্ধ্যায় চর বিশ্বাস, আমার নিজের ইউনিয়ন, সেখানে বাজারের পাশাপাশি 2টো মিটিং হচ্ছিল, বিএনপির একটা মিটিং, আমাদের দলের একটা মিটিং, সেখানে চেয়ার ছোড়াছুরি হয়েছে, হাতাহাতি হয়েছে। সেইটি একটা মিথ্যা বিভ্রান্তি ছড়িয়েছে যে বিএনপির অফিসে গণ অধিকার পরিষদের লোকেরা ভাঙচুর করেছে। এই অভিযোগ তুলে গলাচিপা 10 মিনিট 2 উপজেলায় আমার 17টি অফিস ভাঙচুর করেছে, রামদা দিয়ে কুপিয়েছে, ব্যানার, ফেস্টুন, পোস্টার গুলো ছেড়েছে। আমি বিএনপির শীর্ষ নেতাদেরকে বলেছি আপনারা একটা নিরপেক্ষ তদন্ত করুন, কিন্তু দুঃখজনক এই গত কয়েকদিনও এখন পর্যন্ত একটা তদন্ত আমি দেখি নাই। আপনার কাছে কি কিঞ্চিত মনে হয়, জনমুল নূর, আপনার কাছে কি কিঞ্চিত মনে হয় যে আপনার প্রতি যে বিএনপির ভালোবাসা সেটা একটু কমেছে? হ্যাঁ, হতে পারে, কারণ ধরেন বিএনপি আওয়ামী লীগের মতো বড় দলগুলোতে আওয়ামী লীগের সময় দেখেছেন না, একদিকে নৌকা একজনকে দিয়েছে, আবার স্বতন্ত্র আরেকজনকে ডামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়েছে যে তুমি যদি জয়লাভ করে আসতে পারো তাহলে ঘরের ছেলে আমরা ওয়েলকাম। এখন একদিকে হ্যাঁ, রাজনৈতিক মিত্রতার জায়গা থেকে হয়তো বিএনপি আমাকে
এই আসনে তারা সহযোগিতা করার কথা বলেছে, আবার দিকে তাদের দলীয় ক্যান্ডিডেটও মাঠে নামিয়ে আমাকে একটা বেইজ্জতি করার জন্য, লাঞ্ছিত করার জন্য বা হামলা Okay. মামলা করার একটা পরিবেশ তৈরি করেছে। এবং আমি যতদূর জানি এটা একটা লোকাল এখানে বড় ধরনের একটা গ্রুপ এবং কেন্দ্রীয় কেউ তাকে সাপোর্ট দিচ্ছে। তো এবং এটা বিএনপির, আমি এইটুকু বলবো, টপ লিডার থেকে শুরু করে সবাই জানে। তো গত বছরের সেপ্টেম্বর থেকে এই পরিস্থিতি চলছে, যেহেতু তারা তো কোনো পদক্ষেপ নেয় নাই, তাহলে তো অবশ্যই এটা বোঝাচ্ছে যে বিএনপির কোনো অংশের সিগন্যাল ওইদিকে আছে, এটা তো বাস্তব। এটা এই পর্যায়ে এইটা আমাদের শেষ মন্তব্য। আমাদের কয়েকজন দর্শক এরকম মন্তব্য করছেন যে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন, কখনো কঠোর সমালোচনা করেছেন, বিএনপির বিরুদ্ধেও আপনার অবস্থান এক এক সময় এক এক রকম হচ্ছে। সেটা কি আপনার রাজনৈতিক সুবিধাটাই এখানে আপনি প্রধান বিবেচনায় নিতেছেন? কেউ আপনাকে সাবেক প্রেসিডেন্ট এইচএম এর সাথেও তুলনা করছেন যে উনি যেমন একটা পার্টির নেতা হিসেবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার অবস্থান পরিবর্তন করতেন, আপনার মধ্যেও কি সেটা দেখা যাচ্ছে কিনা একটু যদি মন্তব্য করতেন। অবশ্যই রাজনীতিতে প্রত্যেক রাজনৈতিক দল দেশ জাতির জন্য যেমন কাজ করতে চায়, নিজের পলিটিক্যাল পার্টির স্বার্থটাও দেখবে অবশ্যই, কারণ সে যদি পজিশনে না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে। তো অবশ্যই রাজনৈতিকভাবে আমরা আমাদের দলীয় একটা অবস্থান আমরা দেখবো যে এইখানে একটা জোটে গেলে, আমাদের একটা ভিন্ন অবস্থানে থাকলে আমাদের রাজনৈতিক অবস্থান ঠিক হয়, আমরা মানুষের জন্য কি করতে পারছি। আমরা শুরুর দিকে এই সরকারকে বলছিলাম যে এই সরকার 2 বছরের জন্য একটা জাতীয় সরকার করেন, 2 বছরের জন্য তারা করে নাই, যে কারণে আমরা পরবর্তীতে সরকারকে সেই 2 বছরের জন্য সাপোর্ট দেই নাই। আমরা বলেছিলাম যে আপনার নির্বাচনের প্রশ্নে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটা নির্বাচনী রোড ম্যাপ দেন, অনেকদিন ধরে সেটা দেয় নেই, যে কারণে বিএনপির সাথে যেহেতু আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন আমার রাজপথের গত 7-8 বছরের ভূমিকা অনেক প্রবীণ রাজনীতিবিদরা 70 বছরেও এই দেশে ছিল না, এইটুকু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। সেইখানে আমরা বিএনপির সাথে যেহেতু ছিলাম, যুগপৎ আন্দোলন করেছিলাম, বিএনপির সাথে আলাপ আলোচনায় বিএনপি বলেছে দেশের বাস্তবতায় তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আমরা আমাদের দলীয় পজিশন ছেড়ে বিএনপির পজিশন নিয়ে আমরা ডিসেম্বরে নির্বাচনের জন্য সরকারের উপরে চাপ তৈরি করেছি।